আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের আমাদের ক্লাসটা কিসের উপর? আজকের আমাদের র্যাপিড রিভিউয়ের ক্লাসটা ভৌত জগৎ এবং পরিমাপের উপর, যেটা তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার এবং যেটা তোমাদের ফুল সিলেবাসের একটা পার্ট। ওকে, সো আমরা আজকে খুবই কুইকলি এবং গুছানোভাবে আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা দেখব এবং এই জায়গা থেকে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, কি ভাবে কোয়েশ্চেন আসে, এই সম্পূর্ণ জিনিসগুলো একদম গুছানোভাবে দেখার ট্রাই করবো। ওকে, তাহলে আমরা আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসটা শুরু করি। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, সেটা তোমাদের আমি দেখাই দিই। তো দেখো, সবচেয়ে বেশি সম্পর্ক যে বেশি কোয়েশ্চেন যেখান থেকে আসে সেটা কোনটা? এসআই, একক, মাত্রা এবং সম্পর্ক। আচ্ছা, এখান থেকে প্রায় 6টার মতো কোয়েশ্চেন আসছে। আমি পার্সোনালি এই জিনিসটাকে পুরো এই চ্যাপ্টারের ক্রেডিট দিতে চাই না, কারণ এই যে মাত্রা বলো, একক বলো, এগুলো অন্যান্য চ্যাপ্টারের কনসেপ্ট এবং অন্যান্য চ্যাপ্টারের কিছু কনসেপ্ট বা পুরো বইয়ের একক মাত্রা এই চ্যাপ্টারে একটা চার্টে দেয়া আছে, বুঝছো? একটা চার্ট করে দেয়া আছে, আর কিছু এতটুকু, এর বেশি কিছু দেয়া নেই। আচ্ছা, এরপরে আসে পদার্থবিজ্ঞানের পরিসর, যেখানে 3টার মতো কোয়েশ্চেন আসছে অ্যান্ড দেন টুকটাক করে আসছে। আমি মেইনলি বলবো এই চ্যাপ্টার থেকে তুমি বিজ্ঞানীদের যে অবদানটা সেটা দেখবা, আর তার পাশাপাশি তুমি এই যে জগৎ, নানান রাশি, এইটা এবং এই যে বিভিন্ন ত্রুটি আছে, এই ত্রুটি এবং ত্রুটি সংক্রান্ত যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো তোমাকে এখান থেকে ভালো মতো দেখতে হবে। ওকে, এবং এই চ্যাপ্টারটা ভালো করার একটা গুরুত্বপূর্ণ মূল মন্ত্র যদি আমি তোমাকে বলি, সেটা এই চ্যাপ্টারের অনুশীলনীটা মাস্ট করবা। কারণ কি, অনুশীলনীতে বেশ কিছু টিপিক্যাল ম্যাথমেটিক্স থাকে, ওইগুলো তোমাকে একটু দেখতে হবে। ওকে, সো এই চ্যাপ্টারটা তাত্ত্বিকভাবে অনেক বেশি ইজিয়ার দেন টুকটাক যদি তুমি দেখো, টুকটাক অত বেশি প্যারা তুমি এই চ্যাপ্টারে খাবা না। ওকে, সো দ্যাটস ইট। এটা এখান থেকে কোয়েশ্চেন। তো রিভিশন দেওয়ার টাইমে কোথায় বেশি ফোকাস দিবা? একক মাত্রা একটা চার্ট আছে সেইখানে, এবং বিজ্ঞানীদের কোন কোন অবদান আছে সেটা, আর ত্রুটি সংক্রান্ত ম্যাথ এবং অনুশীলনীর পার্টটুকু গেল। আমাদের এই পুরো চ্যাপ্টারে আমরা পড়বো কি একটা মাইন্ড ম্যাপ। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে আমি ক্লাস শুরুর আগে একটা মাইন্ড ম্যাপ দেখাই। তাহলে দেখো, মাইন্ড ম্যাপটা কি, ফার্স্টে জগৎ কি, জগৎটা কিভাবে ফিজিক্স ক্লাসিফাই করছে, এবং এরপরে তুমি দেখছো ফিজিক্সের কি শাখা আছে, লাইক থার্মোডাইনামিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, কোন কোন শাখা আছে এগুলো। তারপরে ফিজিক্স আসলে কি অবদান রাখছে তোমার লাইফে। এই যে তুমি এখানে লাইট জ্বালায় রাখছি, এই যে আমি তোমার কি একটা ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছি, এটা ফিজিক্সের একটা অবদান, এই সকল জিনিসগুলো। তারপরে কি, এই যে এই জায়গাটা কিন্তু খুব বেশি প্যারা খাও তোমরা। ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, তত্ত্ব, অনুকল্প, খুবই পেইনদায়ক জিনিস, সুন্দর মতো আমরা দেখবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে চলে আসে বিভিন্ন একক, ওই যে এসআই একক পড়ি, সিজিএস একক পড়ি, এমকেএস পদ্ধতি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এই চ্যাপ্টারে আসে। এরপরে কোনটা? একক এবং গুণিতক, অর্থাৎ কোন কোন একক আমরা কিসে কিসে পাই, ওইটা দেখবো। এরপরে মাত্রা, যেটা তোমাকে বললাম যেখান থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। আর এরপরে আসে বিজ্ঞানীয় অবদান, তারপরে ত্রুটির ম্যাথ, এবং পরিমাপে কি কি যন্ত্র আছে, লাইক তোমার আমরা কি বলি, ভার্নিয়ার স্কেল, তারপর স্ফেরোমিটার, তাই না, স্লাইড ক্যালিপার্স, এই জিনিসগুলো আমরা দেখবো। সো দ্যাটস ইট। এটা একটা চ্যাপ্টারের একটা বেসিক জিনিস, যেটা তোমাকে পুরো ফিজিক্সের একটা বেসিক আইডিয়া, কিছু বেসিক ম্যাথমেটিক্স, ফিজিক্সের নীতি কোনটাকে বলে, সূত্র কোনটাকে বলে, এই জিনিসগুলো দেখাবে। আচ্ছা, তো শুরু হলে আমাদের আমাদের যে হায়রে জগৎ নিয়ে এখানে আমাদের যে প্রথম টপিকটা, সেই টপিকটা স্টার্ট করতেছি আমরা। এখন দেখো, আমরা যে বেসিক্যালি যে জগৎটা আছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে দুইটা জিনিস ভাগ করি জগৎকে। একটা জীব এবং একটা জড়। তুমি জানো, জীবকে আমরা বলি ভৌত, আর আমরা বলি জড়কে আমরা বলি ভৌত, এবং জীবকে আমরা বলি মনোজগৎ। ওকে, আচ্ছা, এখন এই যে ভৌত জগৎ বা এই যে জড় জগৎটা আছে, এটাকে আমরা ফার্দার ক্লাসিফাই করি, বা এইটা 4টা জিনিস নিয়ে গঠিত হয়। 4টা জিনিস নিয়ে জড় জগৎটা গঠিত হয়। কি কি 4টা জিনিস? স্থান, অর্থাৎ এইখানে যে দাঁড়ায় আছি, কাল বা সময়, এই যে সময় যাচ্ছে ইউটিউবের, তাই না, ক্লাসের টাইম যাচ্ছে, এইটা। ভর আমরা কি বলি, ভর মাস, যেটা তোমার থাকবে, এটা নিয়ে এটা যে গঠিত, এবং ফাইনালি শক্তি। এই 4টা উপাদানের সমন্বয়ে আমাদের যেই জড় জগৎ, এটা গঠিত হয়। আচ্ছা, এবং মহাজগৎ, এটা তোমাদের বইয়ে নাই, এটা এক্সট্রা ইনফরমেশন থাকে। তো আমি ক্লাসে ট্রাই করতেছি র্যাপিড রিভিউয়ের সাথে, যেন ক্লাসে তোমার এক্সট্রাগুলো পড়া হয়েছে। তাহলে দেখো, মহাজগৎ নিয়ে যদি বলা হয়, মহাজগৎ মেইনলি কি মাইক্রো, ম্যাক্রো এবং কসমিক, এটা আকার অনুসারে ভাগ করা হয়েছে। আর মানুষ জানতে পারছে এই মহাবিশ্বের বা এই পুরো মহাবিশ্বের কতটুকু মানুষ জানতে পারছে, মাত্র 4%। ওকে, ফাইন, এখান থেকে এতটুকু গেল। এরপরে আসে পদার্থবিজ্ঞানের শাখাসমূহ। দেখো, আমি নিচে অনেকগুলো চ্যাপ্টারের নাম লিখছি। তো দেখা যায় কি, যে অনেক সময় তোমাদের এই পদার্থবিজ্ঞানের শাখা মনে রাখার জন্য নিমোনিক্স দেওয়া হয়, এই যে বিভিন্ন ছন্দ দেওয়া হয়। বাট আমি দেখো লিস্ট অ্যামাউন্টের বা লিস্ট বার্ডেন তোমাকে ক্লাসে দিব, তুমি জাস্ট নর্মালি দেখো যে তোমার মনে থাকে কিনা। তোমাকে যখন বলা হবে পদার্থবিজ্ঞানের শাখা কোনগুলো, তোমার মনে আসবে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টারের নাম।
এই যে 2 3 4 5 6 সবগুলো কিন্তু সাধারণ পদার্থবিজ্ঞানের আন্ডারে বা জেনারেল ফিজিক্সের আন্ডারে, ওকে। এবং তার সাথে শব্দবিজ্ঞান, ওই যে চ্যাপ্টার 9 মনে আছে, তরঙ্গ, শব্দবিজ্ঞান। এবার দেখো, এবার সবচেয়ে মজা পাবা চ্যাপ্টার মানে ফিজিক্স সেকেন্ড পেপারে 1 নাম্বার চ্যাপ্টার কি, তাপগতিবিদ্যা, তাই না? তাহলে তাপগতিবিদ্যা কি হবে, ফিজিক্সের একটা শাখা। তারপরে কি, স্থির তড়িৎ, চলতড়িৎ, তড়িৎ বা আমরা বলতে পারি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে একটা শাখা হবে। 4 আর 5 কি, ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব, তাহলে চৌম্বকত্ব ফিজিক্সের একটা শাখা। দেন 6 7 আলোকবিজ্ঞান ফিজিক্সের একটা শাখা। 8 আধুনিক পদার্থবিজ্ঞান, এটা একটা শাখা। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান। তাহলে বুঝছো, প্রতিটা চ্যাপ্টারের নাম ফিজিক্সের একটা শাখা, শেষ। এর আলাদা করে পড়া লাগবে না বা নিউমোনিক্সও লাগবে না। এখন তুমি একটু দেখবা সাধারণ যে পদার্থবিজ্ঞান আমাদের কাছে আছে, এটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করি। এটাকে ইনিশিয়ালি আমি দুইটা ভাগে ভাগ করি জেনারেল ফিজিক্সকে। একটা হচ্ছে বলবিদ্যা এবং আরেকটা হচ্ছে কি, পদার্থের ধর্ম। আচ্ছা, পদার্থের ধর্ম বললেই মনে রাখবা কোনটা, চ্যাপ্টার 7, তাই না? তোমার ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এর যে বৈশিষ্ট্য সেটা। আর বলবিদ্যা বলতে কোনটা, ম্যাথমেটিক্সের সেকেন্ড পেপারের চ্যাপ্টার হচ্ছে 8 আর 9, যেটা ওইটাই বলবিদ্যার ক্লাসিফিকেশন। দেখো, বলবিদ্যায় কি স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আছে না ম্যাথে, ফাইন। আচ্ছা, দেন গতিবিদ্যাকে ক্লাসিফাই করা হয়েছে স্মৃতিবিদ্যা এবং হচ্ছে চলবিদ্যা, এই দুইটা ফার্দার ক্লাসিফিকেশন করা হয়েছে, মানে প্রত্যেকটাই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এবার আসো পদার্থের ধর্ম, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পদার্থের ধর্মকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিশেষ ধর্ম, একটা হচ্ছে সাধারণ ধর্ম। বিশেষ ধর্ম জিনিসটা কি, যেটা শুধুমাত্র ওই পদার্থের মধ্যেই পাওয়া যায়। সাধারণ ধর্ম হচ্ছে সবার মাঝখানেই পাওয়া যায়, ঠিক আছে? অর্থাৎ প্রতিটা বস্তুতে একটা কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে সাধারণ। আর যদি কোনো স্পেশাল কিছু থাকে, যেরকম তোমার ক্লাসের টপার বা যে হচ্ছে আমরা বলি এলিয়েন, তার ওই বিশেষ ক্ষমতায় আছে, সে একবার পড়লেই মনে এসে পড়ে, এটা তার একটা বিশেষ ধর্ম, ওরকম আর কি। তাহলে আমরা কি বলি, আমাদের যে সাধারণ ধর্মগুলো আছে সেটা কোনটা, ওজন বা ভর সবারই থাকে, বিস্তৃতি জায়গা দখল করে থাকা সবারই অলমোস্ট থাকে, রোধ প্রতিটা পদার্থেরই রোধ থাকবে, এটা হচ্ছে একটা সাধারণ ধর্ম, এবং স্থিতিস্থাপকতা প্রত্যেকটা পদার্থেরই কম বেশি স্থিতিস্থাপকতা থাকবে। শুধুমাত্র রাবারের যে থাকবে, আমার হাতের এই কলমের থাকবে না এমন না, প্রত্যেকেরই থাকবে। এরপরে কি আছে তোমার হচ্ছে বিশেষ ধর্ম, ওকে। বিশেষ ধর্মকে আমরা ফার্দার 3টা ভাগে ভাগ করি, তোমরা যেটা জানো। আমরা আমাদের হচ্ছে বস্তু আছে কয়টা, কঠিন, তরল এবং হচ্ছে বায়বীয়, এই 3টা বস্তু আমরা অ্যাজ ইউজুয়ালি পাই। কঠিন বস্তুর মধ্যে কি কি বিশেষ ধর্ম পাওয়া যায় তুমি দেখো, তারতা, পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা, ঠিক আছে? সব আমরা কি বলি, তারতা, পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা, ফাইন। এইটা হচ্ছে কঠিন পদার্থের বিশেষ ধর্ম। তরল যেটা, সেই তরলের মধ্যে বিশেষ ধর্ম কোনটা পাওয়া যায়, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, সান্দ্রতা এবং হচ্ছে তলটান। এবং বায়বীয়ের মধ্যে কোনটা, সান্দ্রতা। অর্থাৎ সান্দ্রতা দুইটা জায়গাতেই একটা বিশেষ ধর্ম, কোথায়, তরল এবং হচ্ছে বায়বীয়তে। তলটান কোথায়, তলটান হচ্ছে আমাদের যেই তরল আছে সেখানে, এবং বাকি যেগুলো আছে তো কঠিনের মাঝখানে, ভঙ্গুরতা, দৃঢ়তা, পাততা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কঠিন পদার্থের একটা বিশেষ ধর্ম, ওকে। তাহলে এইভাবে তোমার কোয়েশ্চেনগুলো আসে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে রিভিশনটা হয়ে গেল। এবার আসা হচ্ছে কোনটা, এবার আসা হচ্ছে আমাদের কাছে যেই যন্ত্র, সেই যন্ত্রের কাজ কারবারগুলো একটু দেখি, খুবই ইম্পর্টেন্ট, ওকে। পালস অক্সিমিটার একবার আসছিল মেডিকেল এক্সামে, পালস অক্সিমিটার দিয়ে হচ্ছে ব্লাডের হচ্ছে অক্সিজেন মাপা হয়। এছাড়া এগুলো তোমরা দেখবা কি কি আছে। বায়ুর চাপের জন্য কোনটা, ব্যারোমিটার, ওকে। গ্যাসের চাপের জন্য কোনটা, ম্যানোমিটার। কিভাবে মনে রাখবা, ব্যারোতে কি, বায়ু, বায়ু, তাহলে ব্যারোমিটার ফর বায়ুর চাপ। গ্যাসের চাপে হচ্ছে কি, ম্যানোমিটার। দুইটা একসাথে লিখে দিচ্ছি, ওকে। বায়ুর জলীয় বাষ্প যদি বলা হয় সেই ক্ষেত্রে কোনটা, সেক্ষেত্রে হচ্ছে হাইগ্রোমিটার, চ্যাপ্টার 10-এ আছে ফার্স্ট পেপারের। তাপমাত্রার জন্য থার্মোমিটার। ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে কি, সিসমোগ্রাফ, এটা তোমরা শুনছো অলরেডি, রিক্টার স্কেলে বা সিসমোগ্রাফে এটা মাপা হয়েছে। গতি মাপার যন্ত্রের নাম কি, স্পিডোমিটার। এবং যদি কখনো বলা হয় বেগ মাপার যন্ত্রের নাম কি, সেটা হচ্ছে ভেলোমিটার, কারণ গতি স্পিড, বেগ হচ্ছে ভেলোসিটি, শেষ। এবার হচ্ছে কোনটা, নিউক্লিয়ার শক্তিকে আমরা কিভাবে হচ্ছে কনভার্ট করি, কোন যন্ত্রের মাধ্যমে, রিঅ্যাক্টরের মাধ্যমে, ওকে। কোন যন্ত্রের মাধ্যমে কনভার্ট করি, রিঅ্যাক্টরের মাধ্যমে, শেষ। এটা হচ্ছে যন্ত্রের কেচ্চা কাহিনী গেল। এবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটাকে আমরা বলি প্যাচ লেগে যায়, ওকে। প্যাচ লেগে যায়, কোথায় প্যাচ লেগে যায় একটু আমরা দেখি। দিস ওয়ান, এটা হচ্ছে তোমাদের অনেক বেশি প্যারা লাগে, বইয়ে একটা সিকোয়েন্সে দেয়া আছে, ওইটাতেও খুব বেশি প্যারা লাগে, বাট আমি একটু বোঝানোর ট্রাই করি, একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে হচ্ছে ইজিয়ার হবে। দেখো, প্রথমে যেটা তোমার কাছে মনে করো, তুমি কোনো কিছু চিন্তা করতেছো, ধরো তুমি আজকে চিন্তা করতেছো যে হচ্ছে এইখানে একটা মোবাইল আছে, ওকে। এই মোবাইলটার কেন হচ্ছে ভর আছে, এটা একটা চিন্তা, বাট তুমি এটা আনুষ্ঠানিকভাবে খাতা কলমে কিছুই করো নাই। তারপরে তুমি আস্তে আস্তে খাতা কলমে যাবা, এরপরে প্রমাণ করবা, এরপরে সূত্র দিবা, অনেক কাজ আছে। একটা বা হচ্ছে একটা তোমার বৈজ্ঞানিক কোনো কাহিনী তুমি যদি ডেসক্রাইব করতে চাও সেই ক্ষেত্রে, তাহলে তুমি দেখো যে প্রথমে যখন আমি কোনো চিন্তা করব, কোনো ভাবনা করব, জাস্ট বাসায় বসে আমি চিন্তা, ভাবনা, উপলব্ধি, বোধ, সাধারণ একটা অভিমত, আমার নিজের একটা মানে জাস্ট অভিমত প্রকাশ করছি, একদম বেসিক বাসায় বসে যে চিন্তা ভাবনা করা যায়, সেটাই হচ্ছে কি ধারণা বা হচ্ছে প্রত্যয়। আমি এই ওয়ার্ডগুলো কেন লিখছি, এই ওয়ার্ডগুলো যেখানেই পাবা
তখনই তুমি বুঝবা এটা হচ্ছে ধারণা বা প্রত্যয়। আচ্ছা, এরপরে তোমার কাছে মনে হলো না আমার ধারণা হয়েছে, এখন আমি একটু আস্তে আস্তে প্রমাণের দিকে যাব। তখন তুমি কি করছো, তুমি একটা প্রাথমিক ব্যাখ্যা প্রদান করছো যে আচ্ছা এই বইটার এই যে মোবাইলটা, এটার মধ্যে ভর সৃষ্টি হওয়ার কারণ হইতে পারে এর মধ্যে একটা ক্যামেরার ভর আছে, একটা স্ক্রিন প্রোটেক্টরের ভর আছে, ব্যাটারির ভর আছে, অনেক কিছু ভর, অর্থাৎ একটা প্রাথমিক ব্যাখ্যা তুমি দিচ্ছ। তাহলে ধারণা বা প্রত্যয়ের প্রাথমিক যে ব্যাখ্যা প্রদান করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনুকল্প। এবং অনুকল্প সম্পূর্ণ অনুমানের উপর। ওকে, অনুকল্প কিসের উপর? অনুমানের উপর। এটা নিয়ে একটা কনফিউশন আছে, আমি দেখাবো কিছুক্ষণ পরে। তো অনুকল্প কি হবে? অনুকল্প অনুমান, এই অনুমান ওয়ার্ডটা দেখলে সেটা অনুকল্প হবে। আচ্ছা, এখন এই অনুমানের পরে তুমি হচ্ছে কোনো কিছু প্রমাণ করছো। মনে করো কোনো যন্ত্র দিয়ে নিয়মের সমন্বয়ে তুমি আস্তে আস্তে এই ব্যাটারি খুলছো, আস্তে আস্তে ক্যামেরা খুলছো, অর্থাৎ কোনো একটা নিয়ম তুমি ইউজ করছো। তাহলে অনুকল্প যখন আমি প্রমাণ করে ফেলছি, অনুকল্প এবং নিয়ম, অনুকল্প এবং নিয়ম এই দুইটার সমন্বয়ে আমার কি তৈরি হয়ে গেছে? তত্ত্ব তৈরি হয়ে গেছে। ওকে, এবার দেখো তত্ত্বকে যখন আমি প্রমাণ করছি এবং একটা উক্তি দিছি, তত্ত্ব যখন প্রমাণিত এবং একটা উক্তি পাইছি, যে ধরো আমি বললাম যে অতবার বলা যায় যে এই মোবাইলটার ভিতরে ক্যামেরা ট্যামেরা এইসবের কারণে মোবাইলটার ভর সৃষ্টি হয়েছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা তুমি একটা সূত্র দিছো। এটা কি হবে? তুরাবের প্রথম সূত্র। কিসের সূত্র? তুরাবের ভর সংক্রান্ত সূত্র। ওকে, এটাই। তাহলে এই জিনিসটা হচ্ছে কি সূত্র। ওকে ফাইন, তাহলে এই চারটা জিনিস আমরা একসাথে ইউজ করছি। এখন তত্ত্ব থেকে সূত্রে প্রমাণ করার জন্য আমরা কিছু পূর্ব শর্ত স্বীকার করে নিই। অর্থাৎ ধরো প্রমাণ করতে পারতেছো না, ওই যে আমরা জোড়াতালি দিয়ে কিছু লাগানো, জোড়াতালি দিয়ে কিছু লাগানো, এটাই হচ্ছে স্বীকার্য। অর্থাৎ আমি যদি কোনো তত্ত্বকে প্রমাণ করতে চাই, সেই প্রমাণ করার লক্ষ্যে আমি যখন কোনো কিছু স্বীকার করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার হবে স্বীকার্য। ওকে, আচ্ছা, আর ফাইনালি একটা জিনিস থাকে নীতি। নীতি ওয়ার্ডে তুমি দেখবা প্রাকৃতিক সত্য বা ভিত্তি এই ওয়ার্ডগুলো আছে কিনা। প্রাকৃতিক সত্য বা ভিত্তি এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে সেটাই হচ্ছে নীতি। ওকে, তাহলে আমি আরেকবার ছোট্ট করে এখানে রিকল দিই, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। আইডিয়া, প্রাথমিক ব্যাখ্যা, অনুকল্প, অনুকল্প প্রমাণ, তত্ত্ব। ঠিক আছে, তত্ত্ব প্রমাণ করলাম এবং হচ্ছে একটা উক্তি দিলাম, সেটা সূত্র হয়ে গেল। এবং তত্ত্বকে প্রমাণ করার টাইমে কার হেল্প লাগছে? স্বীকার্যর হেল্প লাগছে। এবং লাস্টে হচ্ছে প্রাকৃতিক সত্য বা ভিত্তি হচ্ছে আমাদের যে নীতি সেটা। একটা কনফিউশন আছে একটু তোমাকে বলি, আনুষ্ঠানিক চিন্তা, এই আনুষ্ঠানিকেও আনু আছে। ইসাক স্যার অনুসারে আনুষ্ঠানিক চিন্তা এই জিনিসটার আনসার দিছে হচ্ছে অনুকল্প, এবং এটা দুই জায়গায় দিছে, একটা হচ্ছে অনুশীলনীর মাঝখানে এবং আরেকটা হচ্ছে তোমার যেই সারসংক্ষেপ সেখানে। বাট ইসাক তোমার যে তপন স্যার বা অন্যান্য স্যারের বইয়ে হচ্ছে এটাকে তত্ত্ব হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। যদি কখনো আনুষ্ঠানিক চিন্তা দেখো সেটাকে তত্ত্ব বলা হয়েছে। ওকে, তা আমি সাজেস্ট করতেছি যে তুমি হচ্ছে তপন স্যার ফলো করো, কারণ অন্যান্য বই আমি এই জিনিসটা দেখছি। দ্যাটস ইট, শেষ। এবার হচ্ছে আসো যে উদাহরণ কি কি আছে। ধারণার মধ্যে দেখো তাপ প্রয়োগে তাপমাত্রা বাড়ে, এটা একটা ধারণা। অনুকল্প দেখো অ্যাভোগাড্রোর অনুকল্প, এই ওয়ার্ডগুলো দেখবে। অ্যাভোগাড্রোর শেষে কি আছে? অ্যাভোগাড্রোর অনুকল্প। তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব, বিবর্তন তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। সূত্র, নিউটনের প্রথম সূত্র, মহাকর্ষ সূত্র, গতিসূত্র, গ্যালিলিও পরন্ত বস্তু সূত্র। লাস্টের ওয়ার্ডগুলো চিন্তা করবা। নীতি, ডপলারের নীতি, অনিশ্চয়তা নীতি, তরঙ্গের উপরিপাতন নীতি। অনিশ্চয়তা নীতি কার? হাইজেনবার্গের। ওকে, আর স্বীকার্য হচ্ছে কোনটা? বোরের স্বীকার্য, যেটা হচ্ছে প্রমাণ করার জন্য ইউজ করা হয়েছিল। দ্যাটস ইট। এবার আসা হচ্ছে আমাদের যে মৌলিক রাশি সেটা নিয়ে। মৌলিক রাশি জিনিসটা হচ্ছে কি, যে আমাদের পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক কিছু ঘটনা দেখতে পাই। এই ঘটনাগুলো আমরা যদি কোনো একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে চাই, সেটাই হচ্ছে রাশি। ওকে, ভৌত কোনো কিছুকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা, এটা হচ্ছে রাশি। এখন এই রাশিটা যদি একদম ইউনিক হয়, মানে এই রাশিটা শুধুমাত্র তার উপর নির্ভর করবে, অন্য কোনো রাশির উপর নির্ভর করছে না, সেগুলোকে বলা হয় মৌলিক রাশি। মানে হচ্ছে কি, দেখো তুমি যে ভর, তারপরে হচ্ছে সময়, তারপরে হচ্ছে দৈর্ঘ্য, এগুলো হচ্ছে একদম মৌলিক। কিন্তু আমি যদি তোমাকে বলি যে বেগ, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ দূরত্ব এবং সময় এর মাধ্যমে আমরা পাচ্ছি, তাহলে এটা কোনো মৌলিক রাশি না। ওকে, তাহলে মৌলিক রাশি যদি আমি তোমাকে বলি যে আমাদের বলবিদ্যায় মৌলিক রাশি তিনটা, সেটা হচ্ছে কোনটা? স্থান, কাল এবং ভর। এবং পূর্ববর্তী কনসেপ্ট অনুসারে এগুলো চেঞ্জ হয় না। আধুনিক ধারণায় অর্থাৎ গতির সাথে সাথে হচ্ছে স্থান, কাল, ভর এগুলো হচ্ছে চেঞ্জ হতে পারে। আচ্ছা, এবার দেখো ভৌত রাশি। ভৌত রাশিকে আমরা কার সাহায্যে প্রকাশ করি? এককের সাহায্যে প্রকাশ করি। এবং এই এককগুলো কেমন হইতে পারে? ভৌত রাশির এককগুলো হতে পারে মৌলিক একক, এককগুলো হতে পারে লব্ধ বা যৌগিক একক, এককগুলো হতে পারে ব্যবহারিক একক। অর্থাৎ রাশিগুলোকে প্রকাশ করার জন্য যে এককগুলো, সেই এককগুলো বিভিন্ন ধরনের হতে পারে। মৌলিক কোনটা? অলরেডি তোমাকে বলছিলাম তিনটা জিনিস, সেটা হচ্ছে কি? দৈর্ঘ্য, ভর এবং সময়। তোমাকে যদি বলি লব্ধ বা যৌগিক জিনিসটা কি, এই মৌলিকগুলোকে ব্যবহার করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লব্ধ বা যৌগিক। যেমন বেগ, বেগ মানে কি? মিটার বাই সেকেন্ড। দেখছো, এটা হচ্ছে কি? দৈর্ঘ্য আর সময় দুটাকে ব্যবহার করে পাচ্ছি। কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে 1/টাইম, অর্থাৎ সময়কে ব্যবহার করে পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে লব্ধ বা হচ্ছে যৌগিক।
লাস্ট ওয়ান ইজ ব্যবহারিক। ব্যবহারিক আসলে কিছুই না, গুণিতক অ্যাড করা, যেমন মাইক্রোমিটার, মাইক্রো মানে কি 10⁻⁶, কিলোমিটার, কিলো মানে কি 10⁻3। তাহলে কোনো কিছু গুণিতক ব্যবহার করে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্যবহারিক একক। আরেকটা ছোট জিনিস যদি এখানে তোমাকে বলি, এই যে মৌলিক বা প্রাথমিকটা আছে, এই প্রাথমিক রাশিগুলোকে আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করি। যেমন কি কি আছে, সিজিএস, এমকেএস, এসআই, আরেকটা হচ্ছে এমকেএসএ। ওকে, এটা অ্যাজ ইউজুয়াল বলা হয় না, বাট ইউজুয়ালি তুমি দেখো সিজিএস, এমকেএস, এসআই, এই যে তোমার বিভিন্ন মাধ্যম আছে বা বিভিন্ন পদ্ধতি আছে, এর মাধ্যমে এই মৌলিক রাশিগুলো এককে, বিভিন্ন এককে প্রকাশ করা হয়। আমরা একটু এটা স্টার্ট করি যে এই জিনিসগুলো কি। যেমন সিজিএস একক হচ্ছে কোনটা, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করা হয়, ভর হচ্ছে গ্রামে এবং সময় হচ্ছে সেকেন্ডে। সিজিএস এককের আরও স্পেশাল কিছু নাম আছে, যেমন সিজিএস এককে বলা হয় ডেসিমাল, এবং এটাকে আবার ফ্রেঞ্চ এককও বলা হয়। ওকে, এগুলো কিন্তু বেশ চিপাচ, আবার আমি জিনিসপাতি একসাথে দিচ্ছি। ওকে, তো পড়লে আশা করি কোনো হচ্ছে সমস্যা হবে না। আচ্ছা, এমকেএসে দেখো মিটার, কেজি, সেকেন্ড, অর্থাৎ এই তিনটার প্রকাশ করা হয়। এসআই এককে যে জিনিসটা হয়েছে দেখো, এসআই এককে তো মৌলিক রাশিটা আছেই তিনটা, মৌলিক রাশির সাথে আরও 6টা, মোটমাট 9টা রাশি নিয়ে এসআই একক তৈরি হয়েছে। তাহলে মৌলিক রাশি প্রকাশের জন্য এসআই একক তৈরি করা হলেও এসআই একক আরও কিছু এক্সট্রা রাশি নিচ্ছে। কী কী রাশি নিচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কেজি, সময়ের জন্য সেকেন্ড, তাপমাত্রার জন্য কেলভিন, বিদ্যুৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, কোণ যদি 2 ডিমেনশনাল হয় অর্থাৎ একটা তলে হয় তখন সেটা রেডিয়ান হবে, কোণ যদি 3 ডিমেনশনাল হয় সেটা হবে স্টেরিডিয়ান। এরপরে আসে হচ্ছে দীপন তীব্রতা, এটা হচ্ছে ক্যান্ডেলা। এবং পদার্থের পরিমাণ যদি বলে, পদার্থের পরিমাণ হচ্ছে কাকে ইন্ডিকেট করবে, মোলকে ইন্ডিকেট করবে। দ্যাটস ইট, এতটুকুই। এবার হচ্ছে আমাদের কাছে আসে একক সমূহের যে তালিকা আছে সেটা। দেখো, আমাকে ছোটোবেলায় আমার হচ্ছে এক টিচার হচ্ছে পড়াইছিল, প্রথমটুকু মনে রাখার জন্য। কীভাবে পড়াইতো আমি তোমাকে বলি। কোনো একজন মানুষ আসছে, তাকে তুমি হচ্ছে, সে কথা শোনে না, তাকে তুমি ডাকছো, ডাকা আসার পরে কী করছে, সে আসছে, আসার পরে তাকে তুমি কিলাইছো, কিলানোর পরে দেশে একটা শান্তি বিরাজমান, বা হচ্ছে কি সে ভালো হয়ে গেছে, আর সে ভালো হয়ে গেলে দেশে শান্তি আছে। জিনিসটা এরকম যে একজনকে ডাকছো, ডেকে হেকে, মানে হাক দিছো, মানে হচ্ছে ডাক দিছো আর কি, তারপর কিলাইছো বা ডেকে হেকে কিলে, তারপরে এদিক থেকে উঠবে, দেশে শান্তি মিলে। বুঝতে পারছো? ডেকে হেকে কিলে দেশে শান্তি মিলে, দুইটাই সেম। দেখো এই সাইডে যেগুলো আছে এটা উপগণিতক, মানে ছোট একের চাইতে। তাহলে ডেসি 10⁻⁻1, সেন্টি 10⁻2, মিলি 10⁻3। আর এখানে হচ্ছে কি ডেকা 10, 100, 1000, 10, 10⁻2, 10⁻3, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এইখানের পার্টটুকু শেষ হয়েছে। এবার দেখো আমাদের কাছে কি আছে, এরপরে দেখো কি আসছে এখানে, মাইক্রো 10⁻⁻6, প্রত্যেকটা এরপরে 3 করে বাড়বে। কত করে বাড়বে? 3 করে বাড়বে। 10⁻⁻6, 10⁻⁹, এটা হচ্ছে ন্যানো। পিকো, ফেমটো, এটো 10⁻12, -15, -18। মাইক্রো আর ন্যানো তোমাদের মনে থাকে, কারণ কেমিস্ট্রিতে ইউজ করতে করতে তোমাদের অভ্যাস হয়ে গেছে। আমি লাস্টেরটার জন্য মনে রাখতাম ফিফা না, পিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? পিকো, ফেমটো অ্যান্ড দেন এটো, -12, -15 অ্যান্ড -18, দ্যাটস ইট। এবার হচ্ছে এইখানে কি কি আছে, কিলোর পর এগুলো কিছু স্পেশাল আছে। দেখো মিডিয়া মানে 10⁻4, ওকে, মিডিয়া মানে 10⁻4। এরপরে তুমি দেখো মেগা 10⁻6, গিগা 10⁻9, টেরা 10⁻12। আমি বিশ্বাস করি মেগা, গিগা, টেরা এগুলো তোমাদের মানে ইউজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট জানো তুমি, 3 করে বাড়বে। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে পাজি একটা সংখ্যা আছে। পাজি আমরা বলি না যে অনেক বেশি বান্দর হয়, তো এখানে তুমি পাজি মনে রাখবা, ঠিক আছে? বা পেজি, তা আমরা কি বলি, পেটা, এক্সা, জেডটা অ্যান্ড ইয়ারটা। দেখো 3 করে বাড়ছে, 18, 21, 24, দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এই কাজগুলো শেষ। এবং এইগুলো হচ্ছে কি একটা প্রিফিক্স হিসেবে ইউজ করা হয় মিটার, গ্রাম, সেকেন্ডের আগে, দ্যাটস ইট। আচ্ছা, এবার দেখো স্পেশাল কিছু জিনিস দেওয়া আছে, আমি এটা অলরেডি লিখে রাখছি, যখন তুমি স্লাইডটা দেখবা তখন তুমি একবার পড়ে ফেলবা। তাও স্পেশাল কিছু জিনিস বলে রাখি। দেখো 1 মাইল হচ্ছে 1609 মিটার, ওকে, তাহলে 1 মাইল এবং হচ্ছে 1 কিলোমিটার ডিফারেন্স কত? 609 মিটার, ওকে, এতটুকু ডিফারেন্স থাকে। 1 ফার্মি হচ্ছে ফাতে আমরা কি পাইছিলাম মনে আছে? ফেমটো, তাই না? তাহলে ফেমটোর এখান থেকে কত আসতেছে আমাদের এখানে পাবা হচ্ছে 10⁻−15 মিটার। তুমি এখানে দেখলেই বুঝবাই। দেখো এই দেখো ফেমটো আছে না, -15 মিটার, এইটাই আর কি। তাহলে 1 ফার্মি। এক্সট্রা ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, 10⁻13 মিটার, জাস্ট একটা মিটারেরটা বলবা, সেন্টিমিটারের দরকার নেই। অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার, বেশি দাগাবো না, তাহলে পড়তে অসুবিধা হবে তোমাদের। আচ্ছা, দেন অনেক কিছু আসছে, এটা খুব ইম্পর্টেন্ট, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব। সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। মান কত? মান হচ্ছে 1.495 10⁻11 মিটার হবে, ওকে। আচ্ছা, এবং 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ মানে কি? এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, ওকে।
আলোকবর্ষ কিন্তু সময় না, দৈর্ঘ্যের একক। তাহলে 1 আলোকবর্ষ মানে কি, মানে হচ্ছে একটা আলো বা আলোক রশ্মি 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটা কতটুকু হবে, অবশ্যই মিটারে পড়বা, কিলোমিটার লাগবে না। 9.46 × 10⁻15। কেন মিটার বলছি, কারণ সব তুমি মিটারে পড়ে আসছো, কনফিউশন ক্রিয়েট হবে। শুধু মিটারে পড়বা, তুমি জানো, তুমি শুধু মিটারে পড়বা, দেন কিলোমিটারের টাইমে কনভার্সন করবা। 9.46 × 10⁻15 খুবই ইম্পর্টেন্ট, ওকে, খুবই ইম্পর্টেন্ট। 1 পারসেক কি হবে, 1 পারসেক হচ্ছে 3.26 আলোকবর্ষ, মাস্ট 3.26 আলোকবর্ষ। এবারে 1 কুইন্টাল, 1 কুইন্টাল কত, 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি, 1 টন হচ্ছে 1000 কেজি বা 1016 কেজি, অপশনে দেখবা। এটা হচ্ছে আমার বইয়ের একটা ছবি, আমি বইয়ে হচ্ছে স্টিকি নোট দিয়ে জিনিসগুলো লাগাইতাম, জাস্ট এখানে তোমার ওই জিনিসগুলো লেখা আছে ইম্পর্টেন্টগুলো। আর 1 গ্যালনের কথা বলা হয়েছে, 1 গ্যালন হচ্ছে 4.54 × 10⁻³ কিছু স্পেসিফিক জিনিস মুখস্থ রাখবা, যেমন কোনটা, এক্স-রে ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, ওকে, এগুলো মাস্ট। আচ্ছা, ওকে, মাত্রার ক্ষেত্রে আমি তোমাকে বলি, মাত্রা হচ্ছে অনেক দিনের পড়ার ব্যাপার। মাত্রা এই চ্যাপ্টার থেকে না, এই চ্যাপ্টার থেকে রিভিশন করতে পারো তুমি সর্বোচ্চ। মাত্রা বিভিন্ন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে পড়বা, দেন হচ্ছে এখান থেকে আসবে। আমি কিছু এখান থেকে স্পেসিফিক কিছু ইউনিক কিছু মাত্রা বের করছি, সেই মাত্রাগুলো তোমাদের এখানে লিখে দিছি, ওকে, জাস্ট অতটুকু। আর বাকিগুলো কি, বাকিগুলো অন্য চ্যাপ্টারের সাথে সাথে আমরা পড়বো। বেগের নতিমাত্রা দেখো, নতিমাত্রা মানেই কি, আমি তোমাকে সহজ ভাষায় বলি, দৈর্ঘ্য দিয়ে ভাগ দেওয়া। তাহলে বেগকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে কি হবে, মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে পার সেকেন্ড থাকবে শুধুমাত্র, T−1। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের মানে কি, জুল পার কেজি পার কেলভিন, আমরা জানি। ওই যে আপেক্ষিক তাপ মনে আছে, আমরা বলতাম C = Q/m × ΔT, এটাই আপেক্ষিক তাপ। তাহলে এইখান থেকে জুলের তোমার হচ্ছে মাত্রা বসাবা, মাত্রা বসায় বসায় করবা। জুল কি হবে বলো তো, জুল হবে হচ্ছে ml² T−2, তাই না, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। দেন হচ্ছে এখানে তুমি কি দিয়া, কেজি দিয়ে ভাগ দিবা, দেন কেলভিন আছে মানে থিটা আছে, দেখছো। তাহলে কি হবে, তুমি আমাকে নর্মালি বলো, নর্মালি বললে তুমি দেখবা যে এই কেজি আর কেজি এটা কাটা যাবে, L² থাকবে, T−2 থাকবে আর θ−1 থাকবে, এমনি তুমি বের করবা, ঠিক আছে। তাপমাত্রা কিন্তু টি না, ভুল করবা না, তাপমাত্রা ইজ নট টি ফর টাইম, তাপমাত্রা হচ্ছে থিটা। আর লিনোতাপ হচ্ছে কি, জুল পার কেজি। দেন সিমিলারলি তুমি হচ্ছে এই প্রসেসে জিনিসটা সলভ করবা, ঠিক আছে। এইভাবে হচ্ছে মেইনলি একক মাথায় রাখবা, সূত্র মাথায় রাখবা, কখনো মাত্রা মুখস্থ করবা না, সূত্র মাথায় রাখবা, সেখান থেকে ডেরিভেশন করে মাত্রা বের করবে, ওকে। আমি জীবনে কোনোদিন মাত্রা মনে আসছিল না আমার, ঠিক আছে, এটা কষ্ট করে মনে করছি আমি, যাই হোক। আচ্ছা, মাত্রাহীন রাশিগুলো এটা মাস্ট করবা, কোনগুলোর কোনো মাত্রা নাই, কোণ, ঘনকোণ, বিকৃতি, কারণ কি, অনুপাত সেম, পয়সনের অনুপাত সেম, আপেক্ষিক গুরুত্ব, এগুলোর কি নেই, এগুলোর কোনো হচ্ছে মাত্রা নেই, মানে এগুলোর মাত্রা মাঝে মধ্যে এমনিও লিখতে পারে, তোমার দেখো m0, l0, t0, এটাও মানে কিন্তু মাত্রা নাই কোনো, ওকে। একই মাত্রা বিশিষ্ট বিভিন্ন রাশি, এইটা একটু দেখবা যে কোনগুলো হচ্ছে একই মাত্রা, কাজ, শক্তি, তাপ, সবগুলো কি জুল। টর্ক মানে কি বলতো, টর্ক মানে নিউটন মিটার না, তাহলে টর্ক বা বলের ভ্রামক কি হবে, একই, কোনো এদের হচ্ছে মাত্রা সেম হবে। কৌণিক ভরবেগ এবং প্লাঙ্কের ধ্রুবক মানে জুল সেকেন্ড যদি হিসাব করে দেখো, দেন এই কৌণিক ভরবেগও সেমই আসবে। এরপরে দেখো পীড়ন, চাপ বা স্থিতিস্থাপক গুণাঙ্ক সেম, ওকে, সেম হচ্ছে কি হবে, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে এদের একক, ফাইন। এবার বলা হয়েছে কি যে পৃষ্ঠ শক্তি বা পৃষ্ঠটান, ঠিক আছে, পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের একক হচ্ছে সেম, ওই E/L দিয়ে অ্যাজ ইউজুয়াল করা হয়, ওকে। এবং কম্পাঙ্ক, কৌণিক বেগ, বেগের নতিমাত্রা সবগুলোই কি হবে, সেকেন্ড-1 হচ্ছে অ্যাজ ইউজুয়াল হবে, ওকে, দ্যাটস ইট। সো এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের সেম মাত্রা বিশিষ্ট রাশি, ওকে। আচ্ছা, এবার আসা হচ্ছে কোনটা, এবার আসা হচ্ছে আমাদের বিজ্ঞানী সমগ্র, কোন কোন বিজ্ঞানী কোন সময় কী কাজ করছে। থেলেস হচ্ছে প্রথম বিজ্ঞানী, ওকে, আমি ইম্পর্টেন্টগুলো লিখে দিচ্ছি এখানে। প্রথম বিজ্ঞানী, উনি সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করছে এবং পিরামিডের হচ্ছে উচ্চতা নির্ণয় করছে। আমি কিভাবে বলি তোমাকে, দেখো, পিরামিড জিনিসটা কি অনেক আদি আমলের ছিল না, ঠিক আছে, ওকে, পিরামিড জিনিসটা অনেক আদি আমলের। এবং উনি হচ্ছে কি করছে, উনি হচ্ছে পিরামিডে উঠে, থেলেস নামক একজন বিজ্ঞানী, পিরামিডে উঠে হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কে উনি হচ্ছে সূর্যগ্রহণ দেখছে, এই জন্য ভবিষ্যৎবাণী করতে পারছে, বুঝছো। এই জন্য কি, পিরামিড অনেক আগের, মানে প্রথম। দেন উনি থেলেস হচ্ছে কি করছে, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছে পিরামিডে উঠে, শেষ, ওকে। আচ্ছা, দেন তুমি এই জিনিসটা কি হয়েছে, ওনার নাম কেন থেলেস হয়েছে, কারণ উনি পিরামিডে উঠছে না, ধপাস করে পড়ে গিয়ে মাথা ধ্যাতলাই গেছে, ওকে, তাহলে থেলেস, এতটুকু। আচ্ছা, ভাস্কর আচার্য, পৃথিবীর একটা আশ্চর্য কি, পাই, তাহলে পাই আবিষ্কার করছে। আর্কিমিডিস হচ্ছে কি, আর্কিমিডিস একজন রাজা ছিল, এতটুকু মাথায় রাখো। তাহলে দেখো রাজার কাজ কি হবে, যুদ্ধ রিলেটেড সব কিছু বের করা। লিভার মানে কি, ওই যে আমরা ওই যে বাহুবলী ছবিতে দেখছো বা বিভিন্ন ছবি দেখছো যে এরকম বর্ষা মারে, এরকম একটা ইয়া থাকে, এরকমভাবে ইয়ে করে তোমার হচ্ছে পাথর অন্যদিকে চলে যায়, এটা কিন্তু লিভারের নীতিতে কাজ করে। তাহলে লিভারও কি যুদ্ধের ক্ষেত্রে কাজ করে, তাহলে লিভার নীতি হচ্ছে আর্কিমিডিস। ধাতুর ভেজাল, অর্থাৎ দেখো সৈনিকরা যে বর্ম পড়বে এখানে ধাতুটা ঠিক হইতে হবে না, তো ধাতুর ভেজাল ওনার নির্ণয় করতে হবে, শেষ। গলীয় দর্পণের সাহায্যে আগুন, অর্থাৎ দূরের জাহাজে
আগুন দেয়া, এই কাজটা কি যুদ্ধের কাজ? তাহলে আর্কিমিডিস হচ্ছে রাজা, উনি খালি যুদ্ধের কাজই করছে, আর কোনো কাজ নেই, শেষ। আমার কিন্তু জাস্ট মেইন ওনার কথা চিন্তা করলেই হইতেছে, ওকে? আমি নিমোনিক্স দিয়ে যাইতেছি কিন্তু একসাথে। এবার আসা হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস কি করে? পিথাগোরাস খালি সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে উনি সবসময় মনে করতো সূত্রের সাহায্যে সব কিছু করা যায়, শেষ। এবার আসা হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও তো করছে, মানে করে নেই এমন কিছু নেই, ঠিক আছে? এবং গ্যালিলিও হচ্ছে আইনস্টাইন বলছে যে উনি হচ্ছে আধুনিক বিজ্ঞানের চমক, উনি আধুনিক বিজ্ঞানের সূচনা করছে। কে বলছে? আইনস্টাইন বলছে। আচ্ছা, তাহলে আইনস্টাইন গ্যালিলিও কি করছে? দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে এবং দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের জিনিস দেখছে। সেটা কি? জ্যোতির্বিজ্ঞান, তাই তাকে জনক বলা হয়। দূরের জিনিস মানে কি? সূর্য, নক্ষত্র, এগুলো, তাই তাকে জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। এছাড়া তিনি যেহেতু দূরবীক্ষণ নিয়ে কাজ করছে, অনুবীক্ষণ নিয়েও কাজ করবে। কোন ধরনের অনুবীক্ষণ? যৌগিক অনুবীক্ষণ। আচ্ছা, এরপরে পরন্ত বস্তুর 3টা সূত্র, স্মৃতিবিদ্যা, এটা তুমি অলরেডি জানো, এগুলো হচ্ছে গ্যালিলিওই করছে। আর এরপরে কি? পানি উত্তোলন যন্ত্র, উদস্থিতি নিক্তি এবং হচ্ছে বায়ু থার্মোস্কোপ। অর্থাৎ উনি কি কাজ করছে? উনি বায়ু নিয়ে কাজ করছে, পানি নিয়ে কাজ করছে, ঠিক আছে, এবং উদস্থিতির নিক্তি নিয়ে কাজ করছে। ওকে, জাস্ট এতগুলো ভালো মতো একটু দেখবা। কিছু এক্সট্রা একটু মনে রাখতে হবে, পড়তে হবে, আশা করি সমস্যা হবে না। আমি বার্ডেন কমাই দিচ্ছি, ওকে, বার্ডেন কমাই দিচ্ছি। নিউটন। নিউটন হচ্ছে মহাকর্ষ, ফাইন, বলবিদ্যার জনক, তাই না? বলবিদ্যার জনক তুমি জানো। ক্যালকুলাস আবিষ্কার করছে, জানো তুমি। আলোর বর্ণালী সূত্র, নিউটনের বর্ণালী সূত্র পড়ছো না? বা নিউটনের সূত্র পড়ছো না চ্যাপ্টার 6? ওইটাই লেন্সের সূত্র, ওকে, মানে আলো নিয়ে কাজটা। এবং প্রতিফলক টেলিস্কোপ। তাহলে উনি যে টেলিস্কোপ আবিষ্কার করছে এটা কোনটা? প্রতিফলক টেলিস্কোপ। মনে আছে ওই যে আমরা বলছিলাম, এই যে চ্যাপ্টার 6 পড়ছিলাম, প্রতিফলক টেলিস্কোপ কে আবিষ্কার করছে? ফিজিক্স সেকেন্ড পেপারে, ওইটাই। তাহলে এখানে আলাদা করে মুখস্থ করার কিছু নেই, সব তুমি পুরো চ্যাপ্টারেই পড়ছো। টমাস ইয়াং। টমাস ইয়াং হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ টমাস ইয়াং ছিল না? তাহলে ওনার কাজ কি? আলো নিয়ে। যেমন আলোর তরঙ্গ তত্ত্ব জানো তুমি, আলোর ব্যতিচার আবিষ্কার জানো তুমি, এবং মানব চোখে আলোর সংবেদনশীলতা। তাহলে আলো নিয়ে বেশি কাজ করছে কে? আলোর সংবেদনশীলতা মানব চোখে কেমনে কাজ করে কে দেখছে? টমাস ইয়াং। ওকে, আচ্ছা, ওকে। মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে হচ্ছে তড়িৎচুম্বক আবিষ্কার করছে এবং উনি কিন্তু ওইগুলো আবিষ্কার করেনি, ওনার এই তত্ত্বের উপর ভিত্তি করে জেনারেটর, মোটর, ট্রান্সফরমার হচ্ছে আবিষ্কার হয়েছে। ওকে, এরপরে হচ্ছে রাদারফোর্ড সোলার সিস্টেম মডেল দিছে, আলফা বিটা কণা আবিষ্কার করছে এবং হচ্ছে নিউক্লিয়াসের জনক, এইগুলাও জানো তুমি, বেশি কথা বলবো না। আইনস্টাইন। আইনস্টাইন হচ্ছে কি সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়। এটা ডিরেক্টলি বইয়ে দেয়া নেই, আমি যেহেতু তোমাকে বলছি বইয়ের চিপা চাওয়া, আমি কিন্তু তোমাকে পড়াই দিচ্ছি। এটা কিভাবে বলা আছে বলি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের চমক হিসেবে অভিহিত করছে, বুঝতে পারছো? এই লাইনটা ডিরেক্ট কোথাও না, এই লাইনটা হচ্ছে গ্যালিলিওর মাঝখানে দেওয়া আছে যে সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে দিছে? আইনস্টাইন। ওকে, আচ্ছা, উনি কি করছে দেখো। উনি তড়িৎ ক্রিয়া আবিষ্কার, ব্যাখ্যা। উনি কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার, সম্প্রসারণ। ব্রাউনীয় গতি আবিষ্কার করছে এবং আপেক্ষিকতার বিশেষ সূত্র দিছে। ওকে, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় বৃহত্তম সূত্র। তাহলে ফিজিক্সের দ্বিতীয় বৃহত্তম সূত্র হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এবং ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। এই সূত্রটা হচ্ছে উনি দিছে। তাহলে কি করছে? ব্যাখ্যা বা সম্প্রসারণ করছে। কোয়ান্টাম তত্ত্ব বা তেজ কণাবাদ কে আবিষ্কার করছে? তেজ কণাবাদ বা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। ওকে, এবং কোপারনিকাস, উনি কোপ খাইছে। কেন কোপ খাইছে বলো তো? আগেকার দিনের মানুষ কি মনে করতো? পৃথিবী সূর্য তার চারিদিকে ঘুরতেছে। তাহলে যদি কেউ এসে বলে যে না, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে, তাহলে সে কি কোপ খাবে না? এই ঘটনাই ঘটছে যে কোপারনিকাস হচ্ছে সূর্যকেন্দ্রিক তত্ত্ব দিছে, এই জন্য উনি কোপ খাইছে। আর টলেমি কি করছে? টলেমি হচ্ছে টলে গেছে। টলে যাওয়া মানে কি? নড়ে গেছে। উনি আর একটু মানে মানে কঠিন কোনো তত্ত্ব দিতে পারেনি, উনি বলছে ভূকেন্দ্রিক তত্ত্বই। মানে উনি ওনার সত্য থেকে টলে গেছে, ঠিক আছে? আমি এটা মানে নিউমনিক্সের জন্য বলতেছি, তোমরা আবার একটু মাইন্ড করো না টলেমিকে আমি কি বলতেছি। টলেমি মানে টলে গেছে, ঠিক আছে? টলে গিয়ে উনি বলছে না, এটা পৃথিবীর চারদিকে সূর্য ঘুরতেছে, শেষ। আমি কিন্তু অনেকটুকু কমাই দিছি, ওকে, আশা করি সমস্যা হবে না। এবার আসা হচ্ছে জীবন মানেই ত্রুটি, জীবন মানেই ভুল, পরীক্ষা মানেই ভুল, পরীক্ষায় আমরা বারবার ভুল করি। এখন হচ্ছে আমরা ত্রুটি নিয়ে কথাবার্তা বলবো। দেখো ত্রুটি নিয়ে হচ্ছে আমাদের কাছে কি কি আছে। দেখো আমাদের কাছে যে ত্রুটি আছে, এই ত্রুটি হচ্ছে মেইনলি 5 প্রকার: যান্ত্রিক, পর্যবেক্ষণ বা ব্যক্তিগত, এলোমেলো বা অনিয়মিত, পুনরাবৃত্তিক বা নিয়মিত, এবং হচ্ছে লঘিষ্ঠ গণন। এখানে মেইনলি উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে, এই 5টা ত্রুটির পরে। তাহলে দেখো আমাদের কাছে যান্ত্রিক ত্রুটি ফার্দার হচ্ছে পলাশ বা 3টা পার্টে পাওয়া যায়: শূন্য ত্রুটি, পেছর ত্রুটি এবং হচ্ছে লেভেল ত্রুটি। পর্যবেক্ষণ বা ব্যক্তিগত ত্রুটি তোমাকে হচ্ছে অনেক টাইমে অনেক জায়গায় নিমোনিক্স দিয়ে এই 5টা মুখস্থ করানো হবে, দরকার নেই। কেন বলছি দরকার নেই? দেখো তুমি বাকি 3টা পড়ো। দেখো এলোমেলো বা অনিয়মিত, পুনরাবৃত্তিক বা নিয়মিত, লঘিষ্ঠ গণন। এই 3টা বাদে যা আছে সব হচ্ছে কি? পর্যবেক্ষণ বা ব্যক্তিগত ত্রুটি, এতটুকুই। এই 3টা পড়বা, এইটা পড়বা, পলাশ পড়বা, বাকিগুলো হচ্ছে কি? বাকিগুলো হচ্ছে পর্যবেক্ষণ বা ব্যক্তিগত ত্রুটি, প্যারা নেই বেশি। এখন দেখো তোমার যে হচ্ছে যান্ত্রিক ত্রুটিটা যন্ত্রের সমস্যা, ওকে, এবং এই যান্ত্রিক ত্রুটি কোনটা কোনটা? শূন্য ত্রুটি, পেছর ত্রুটি, লেভেল ত্রুটি। এই শূন্য ত্রুটি কোথায় হয়? বিভিন্ন ওই যে আমাদের যন্ত্র আছে না, সেইখানে। সেই 3টা যন্ত্রের নাম মনে রাখলেই তুমি হচ্ছে বাবা শূন্য ত্রুটি, অর্থাৎ শূন্যের সাথে শূন্য না মিললে, এমনি আগায় দিলে,
ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার, স্পেরোমিটার। পেজ ছট আর নাট দেখো 8 8 8 8 দেখছো, তাহলে পেজ ছট এবং নাট স্ক্রু। তাহলে আমরা যদি বলি পেছর ত্রুটি কোথায় দেখা যায়, নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র আছে সেখানে পেছর ত্রুটি দেখা যায়। লেভেল কি দেখো, লেভেল একটু চিন্তা করো, তুমি দাঁড়িপাল্লায় মাপতেছো, দেন লেভেল আসতেছে না, এরকম কাপাকাপি করতেছে না, সমান না হওয়া পর্যন্ত ওজন, দেন তোমার হচ্ছে দোকানদার এইখানে একটু দিল এইখানে একটু দিল, তাহলে লেভেল বললেই তোমার ওই ঘটনাটা মনে পড়বে। এই ঘটনা কোথায় পাওয়া যায়, কোন কোন যন্ত্রে পাওয়া যায়, এরকম যন্ত্রে। তাহলে এরকম যন্ত্র কোনটা, এরকম যন্ত্র হচ্ছে চৌম্বক বিক্ষেপমান যন্ত্র, ঠিক আছে, অর্থাৎ চৌম্বকের বিক্ষেপ দিচ্ছে। ট্যানজেন্ট গ্যালভানোমিটার, এরকম বিক্ষেপ হচ্ছে কি লেভেল কাজ করতেছে। আর হচ্ছে নিক্তিও কি করে, নিক্তি দিয়ে যখন জাগাও তখন সে কি করে, এরকম কাঁপে না। তাহলে এই লেভেল ত্রুটি কোথায় পাওয়া যায়, এইরকম কাপাকাপি করা, দাগ কাপাকাপি করে এরকম যন্ত্রে হচ্ছে আমরা পাবো কি, এরকম যন্ত্রে আমরা লেভেল ত্রুটি পাবো। জাস্ট ভিজুয়ালাইজ করবো, তাইলেই হবে। পর্যবেক্ষণ মেইনলি কেন হয়, পর্যবেক্ষণ হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ তুমি কোনো দেখতে ভুল করছো না, যে কোনো যন্ত্র হবে, একটা ভালো বেস্ট যন্ত্র আনলেও ভুল হবে। প্রান্ত দাগ বা লম্বা ত্রুটি এগুলো মিটার স্কেলে হয়। সূচক ত্রুটি কি বলা হয়, আলোক বেঞ্চে দেখা যায়। প্রশ্ন আসবে আলোক বেঞ্চে কোন ত্রুটি দেখা যায়। আলোক বেঞ্চ বলার সাথে সাথে একটু মনে করো তো, আলোক তড়িৎ ক্রিয়ায় সূচন কম্পাঙ্ক বলে একটা কথা ছিল, আলোক তড়িৎ ক্রিয়ায় সূচন কম্পাঙ্ক। তাহলে কি আলোক বেঞ্চ মানে সূচন একটা ফ্লেভার আছে, তার মানে আলোক বেঞ্চ হচ্ছে সূচক ত্রুটি, এই যে সূচন কম্পাঙ্ক। ওকে, সূচন কম্পাঙ্কের এটা কোথায় আসছিল, চ্যাপ্টার 9-এ ছিল। ওকে, এন্ড দেন হচ্ছে এটা সূচক ত্রুটির পার্টে, ইজি। এলোমেলো হচ্ছে ঘরের দৈর্ঘ্য পরিমাপে, এটা ভেতরের চিপার কোয়েশ্চেন, সারসংক্ষেপে দেওয়া আছে। এবং এলোমেলো হচ্ছে মিটার স্কেলে দেখা যায়। পুনরাবৃত্তিক ত্রুটি যেটা, এটা হচ্ছে কি মিটার ব্রিজ এবং হচ্ছে পোটেনশিওমিটার এবং স্ক্রু গজে দেখা যায়। ওকে, এবং তুমি দেখবা মিটার ব্রিজের লাস্টে দেখবা প্রান্তিক ত্রুটি, পোটেনশিওমিটার প্রান্তিক ত্রুটি। তাহলে এই তিক ত্রুটি কোথায় পাওয়া যায়, পুনরাবৃত্তিক ত্রুটিতে। ওকে, দ্যাটস ইট। আর এলোমেলো এবং পুনরাবৃত্তিক ত্রুটি, ঠিক আছে, এলোমেলো পুনরাবৃত্তিক দুইটা একই সাথে লঘিষ্ঠকরণ ত্রুটি আমরা বলতে পারি, ঠিক আছে, এলোমেলো পুনরাবৃত্তিক দুইটা একসাথে লঘিষ্ঠকরণ ত্রুটিও বলা যায়। আর লঘিষ্ঠকরণ ত্রুটিটা হচ্ছে কি, যে আমাদের বিভিন্ন যে ত্রুটিগুলো আছে সেটা হচ্ছে মানে বিভিন্ন যন্ত্রের মাঝখানে যে ত্রুটিগুলো আসবে সেটা। এবং এলোমেলো এবং হচ্ছে তোমার পুনরাবৃত্তিক দুইটা মিলায়ও লঘিষ্ঠকরণ ত্রুটি হইতে পারে, দ্যাটস ইট। ওকে, তাহলে এইগুলোর উদাহরণ লঘিষ্ঠকরণের মাঝখানে যাবে। পরম বা এক্স্যাক্ট ত্রুটি হচ্ছে প্রকৃত মাইনাস পরিমাপ, এক্স্যাক্টলি যে ভুলটা আছে এক্স্যাক্ট ভুলটা। আর শতকরা হচ্ছে কি প্রকৃত মাইনাস পরিমাপ বাই প্রকৃত, প্রকৃতর পার্সপেক্টিভ থেকে কি পরিমাণ ভুল হয়েছে ইন্টু 100%। ওকে, এটাই। এবং হচ্ছে বেশ কিছু খুচরা লাইন আছে, পরমাণুকে ভাঙলে স্থায়ী এবং অস্থায়ী কণিকা পাওয়া যায়, এগুলোকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়, কোয়ার্ককে ভাঙলে শক্তিগুচ্ছ পাওয়া যায়, দ্যাটস ইট। আরও কিছু খুচরা লাইন কি আছে, ওই যে আন্তর্জাতিক মিটার বা 1 মিটার যেটা, সেটা কিভাবে পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে হচ্ছে 90% প্ল্যাটিনাম এবং 10% ইরিডিয়াম নিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয়েছে, এটাই হচ্ছে 1 মিটার। ওকে, এবং রেডিও টেলিস্কোপের ব্যবহারে আমরা কি আবিষ্কার করতে পারছি, কোয়াসার এবং হচ্ছে পালসার, এই দুটো হচ্ছে আমরা আবিষ্কার করতে পারছি। ওকে, সো দ্যাটস ইট। এখানে হচ্ছে তোমার একটা সুন্দর আমি চার্ট দিয়ে দিছি, কোনটা প্রকারভেদের কয়টা প্রকারভেদ আছে, প্যাচ খাবা, জগতের 2টা, মহাজগৎ 3টা, ভৌত জগৎ 4টা, এটা রিকল করবে। ওকে, সবগুলো লিখে দিছি অলরেডি আমি। ওকে, সো এইটাই দি এন্ড। আমাদের আজকের র্যাপিড রিভিউ ক্লাস হচ্ছে এখানে শেষ। মোটামুটি এই চ্যাপ্টারে যা সম্ভব, যত চিপা সম্ভব সব হচ্ছে ইনশাআল্লাহ শেষ। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারলে হচ্ছে জানাও যে ভাই বুঝছি, দেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো আবার আরেকটা র্যাপিড রিভিউ ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।